আচ্ছা, আমরা ধারা 1 থেকে ধারা 99 পর্যন্ত রিভাইজ দেব, তারপর নতুন ধারা শুরু করব। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ফৌজদারি কার্যবিধি আইন। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। ধারা 1 ফৌজদারি কার্যবিধি নামে পরিচিত হবে এবং 1898 সালের 1 জুলাই হতে সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। ধারা 4-এর 1-এর ক অ্যাডভোকেট। ধারা 4-এর 1-এর ক অ্যাটর্নি জেনারেল। ধারা 4-এর 1-এর খ জামিনযোগ্য অপরাধ, জামিনের অযোগ্য অপরাধ। ধারা 4-এর 1-এর গ অভিযোগ বা চার্জ। ধারা 4-এর 1-এর চ আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলা। ধারা 4-এর 1-এর বর্গীজ নালিশ। ফৌজদারি কার্যবিধি ফৌজদারি আদালতে নালিশ বলা হয় এবং দেওয়ানি আদালতে নালিশকে আর্জি বলা হয়। ধারা 4-এর 1-এর ট অনুসন্ধান বা ইনকোয়ারি। ধারা 4-এর 1-এর খ তদন্ত। ধারা 4-এর 1-এর ঢ আমলের অযোগ্য অপরাধ, আমলের অযোগ্য মামলা অথবা কেস। ধারা 4-এর 1-এর মূর্ধন্য অপরাধ। ধারা 4-এর 1-এর ত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। ধারা 4-এর 1-এর ধ থানা। ধারা 4-এর 1-এর দন্তন্য পাবলিক প্রসিকিউটর। ধারা 5 দণ্ডবিধির অধীন সকল অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে। ধারা 5-এর 1, 5-এর 2 অন্য আইনে বর্ণিত অপরাধের অনুসন্ধান, তদন্ত ও বিচার ব্যবস্থা ফৌজদারি কার্যবিধি অনুযায়ী হবে, কিন্তু বর্তমানে বলবৎ অন্য আইনে যদি অনুসন্ধান, তদন্ত ও বিচার ব্যবস্থা থাকে তাহলে সেই আইন প্রযোজ্য হবে। ধারা 6 ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। ধারা 9 দায়রা আদালত। দায়রা আদালত গঠন ও দায়রা জজ নিয়োগ। দায়রা জজ নিয়োগ করেন রাষ্ট্রপতি সংবিধানের 133 দফার শর্তানুযায়ী। ধারা 10 নির্বাহী ম্যাজিস্ট্রেট। নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেন সরকার। বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনের নিয়োজিত সদস্যগণের মধ্যে থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা। ধারা 11 জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও রাষ্ট্রপতি নিয়োগ করেন। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে নিযুক্ত সদস্যগণের মাঝে থেকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। ধারা 12 স্পেশাল ম্যাজিস্ট্রেট অথবা বিশেষ ম্যাজিস্ট্রেট। সরকার বিশেষ সময়ে বিশেষ কোনো কার্য করার জন্য মহানগর এলাকার বাহিরে বা বিশেষ কোনো মামলা সম্পাদন করার জন্য বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ করে থাকেন। পুলিশের এসপি হতে তদূর্ধ্ব বা ঊর্ধ্বতন অফিসারকে স্পেশাল ম্যাজিস্ট্রেট বা বিশেষ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা যায়। ধারা 12 ধারা 22 মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস। বাংলাদেশের স্থায়ী নাগরিক মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস নিয়োগ করা যায়। সরকার বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে স্থানীয় এলাকার জন্য বাংলাদেশের নাগরিক, বিদেশে কোনো নাগরিক নয়, এমন নাগরিককে স্পেশাল ম্যাজিস্ট্রেট মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস নিয়োগ করতে পারেন। ধারা 25 পদাধিকার বলে জাস্টিস অব দি পিস
সুপ্রিম কোর্টের বিচারপতিগণ পদাধিকার বলে সমগ্র বাংলাদেশের জন্য জাস্টিস অফ পিস। এছাড়াও দায়রা জজ ও যুগ্ম দায়রা জজ বিচার ম্যাজিস্ট্রেটগণ পদাধিকার বলে নিজ নিজ এলাকার জন্য জাস্টিস অফ দি পিস হিসেবে থাকবেন। ধারা 28 দণ্ডবিধির অধীন অপরাধের বিচার কোন কোন আদালতে করা যাবে? হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, যে কোনো আদালত সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত যে আদালত অপরাধের বিচার করতে পারেন। ধারা 29-এর খ কিশোর অপরাধের বিচার কোন কোন ম্যাজিস্ট্রেট করতে পারেন? ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী 15 বছরের নিচে কোন শিশু অপরাধ করলে সেই শিশুর অপরাধ কিশোর অপরাধ হবে। এক্ষেত্রে কিশোর অপরাধের বিচার মহানগর এলাকা যদি হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, জেলা পর্যায়ে হলে মুখ্য বিচারিক ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধের বিচার করতে পারেন। ধারা 31 হাইকোর্ট বিভাগ, দায়রা বিভাগ যে দণ্ড দিতে পারেন। হাইকোর্ট বিভাগ যে কোনো দণ্ড দিতে পারেন, দায়রা আদালতও যে কোনো দণ্ড দিতে পারেন, কিন্তু মৃত্যুদণ্ডের ক্ষেত্রে অবশ্যই হাইকোর্ট বিভাগের অনুমোদন নিতে হবে। যুগ্ম দায়রা জজ মৃত্যুদণ্ড অথবা 10 বছরের অধিক কোনো দণ্ড দিতে পারেন না। তার মানে যুগ্ম দায়রা জজ 10 বছরের নিচে যে কোনো প্রকার দণ্ড দিতে পারেন। ধারা 35 একই মামলায় বিভিন্ন অপরাধে দণ্ডিত হলে তার শাস্তি। অর্থাৎ কোন ব্যক্তি যদি একই মামলায় 2 বা ততোধিক অপরাধে অপরাধী হয় তাহলে বিভিন্ন অপরাধের জন্য আদালত নির্ধারিত আদালতের ক্ষমতার অন্তর্ভুক্ত যে কোনো শাস্তি দিতে পারবেন। ধারা 35-এর ক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে কারাদণ্ডের মেয়াদ বাদ দিতে হবে। ধারা 42 ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসারকে যুক্তিসঙ্গত সাহায্য দাবি করলে জনগণ সাহায্য করতে বাধ্য। ধারা 43 কোন জনগণ যদি অন্য কোনো ব্যক্তি সাহায্য দাবি করে তাহলে সেক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য। কিন্তু পুলিশ অফিসার ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি সাহায্য দাবি করে সেটা অবশ্যই গ্রেপ্তারি পরোয়ানা তামিল করার ক্ষেত্রে জনগণ সাহায্য করবে, অন্যথায় সাহায্য করতে বাধ্য নয়। ধারা 44 জনসাধারণ কিছু অপরাধ সম্পর্কে খবর দেবেন। অর্থাৎ জনসাধারণ যদি কিছু অপরাধ সম্পর্কে জানতে পারেন তাহলে সেই অপরাধ সম্পর্কে এখতিয়ারুদ্দিন ম্যাজিস্ট্রেট অথবা নিকটস্থ থানায় সংবাদ দেবেন। ধারা 45 গ্রাম প্রধান, হিসাব নবিশ, গ্রামের চৌকিদার, গ্রাম পুলিশ, জমির মালিক, জমিদার এই সকল ব্যক্তি কতিপয় অপরাধ সম্পর্কে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দেবেন। ধারা 46 গ্রেপ্তার ও গ্রেপ্তারের পদ্ধতি। ধারা 47 অনুমতি নিয়ে প্রবেশ। ধারা 48 যদি অনুমতি পাওয়া না যায় তাহলে দরজা জানালা দিয়ে প্রবেশ করে গ্রেপ্তার কার্যক্রম করতে হবে। ধারা 49 গ্রেপ্তার কার্যক্রম করার ক্ষেত্রে যদি কোনো আবদ্ধ কক্ষে বা ঘরে আটকা পড়েন তাহলে দরজা জানালা ভেঙে বাহির হওয়া যাবে। ধারা 50 আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 51 আটক ব্যক্তির দেহ তল্লাশি, অর্থাৎ পুরুষের দেহ তল্লাশি। ধারা 52 নারীর দেহ তল্লাশি। নারীর দেহ তল্লাশির ক্ষেত্রে কোনো পুরুষ উপস্থিত থাকা যাবে না। ধারা 53 দেহ তল্লাশি করে যদি আপত্তিকর অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে তা আটক করতে হবে অথবা হেফাজতে নিতে হবে। এই আপত্তিকর অস্ত্রশস্ত্র পাওয়া গেলে আসামিকে যে আদালতে হাজির করা হবে সেই আদালতে এই অস্ত্র জমা দিতে হবে। ধারা 54 যে সকল ক্ষেত্রে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন: 1 আমলযোগ্য অপরাধী, 2 যুক্তিসঙ্গত ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া গেলে, যুক্তিসঙ্গত অজুহাত ব্যতীত ঘর ভাঙার যন্ত্রপাতি পাওয়া গেলে,
সরকার ঘোষিত অপরাধী। 4 চোরাইমাল, 5 পুলিশের কাজে বাধা দেন, 6 সামরিক বাহিনীর সাথে দেশ বিদেশ হতে যদি কেউ অপরাধ করে দেশে আসে তাহলে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। 8 565 ধারা যদি কেউ লঙ্ঘন করে। 9 অন্য থানা হতে গ্রেপ্তারের অনুরোধ পত্র পাওয়া গেলে। ধারা 55 থানার অফিসার ইনচার্জ তার থানা এলাকায় যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56 পুলিশ অফিসার অধস্তন কর্মচারীকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের দায়িত্ব দিতে পারেন। এক্ষেত্রে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অবশ্যই 4টি বিষয় অবলম্বন করতে হবে। 1, তিনি একটি লিখিত আদেশ দেবেন, অর্থাৎ আমি যদি অন্য কোনো অফিসার দ্বারা গ্রেপ্তার করাতে চাই অবশ্যই সেই অফিসারকে আমি একটা লিখিত আদেশ দেব। লিখিত আদেশটি তার হাতে দেব। যাকে গ্রেপ্তার করার জন্য আদেশটি দেব তার পূর্ণ বিবরণ থাকতে হবে। কি অপরাধের জন্য বা কি কারণে আমি গ্রেপ্তার করতে বলবো সেই অপরাধের বিষয়টিও আদেশে উল্লেখ থাকতে হবে। ধারা 57 নাম ঠিকানা জানাতে অস্বীকৃত ব্যক্তিদেরকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। ধারা 57 কোনো ব্যক্তি যদি আমলের যোগ্য অপরাধ করে তাহলে পুলিশ যদি তার নাম ঠিকানা জিজ্ঞাসা করে, সে যদি ভুল তথ্য দেয় অথবা নাম যদি জানাতে অস্বীকৃতি করে তাহলে তাকে গ্রেপ্তার করা যাবে। ধারা 57(2) তার যদি নাম ঠিকানা পাওয়া যায় এবং জামিনদার সহ বা জামিনদার ব্যতীত মুস্তাকা সম্পাদন করে তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে। এরূপ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে যদি বিদেশি নাগরিকের অপরাধ হয় সেক্ষেত্রে বাংলাদেশের 2 বা ততোধিক জামিনদার হতে হবে, তাহলে বিদেশি নাগরিককেও ছেড়ে দেওয়া যাবে। ধারা 57(3) 24 ঘন্টার ভিতরে যদি নাম ঠিকানা পাওয়া না যায় অথবা মুসলেকা সম্পাদন করতে যদি ব্যর্থ হয় তাহলে তাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে। ধারা 58 অপরাধীকে সারা বাংলাদেশ অনুসরণ করা যাবে। ধারা 59 জনসাধারণ কর্তৃক গ্রেপ্তার ও কার্য পদ্ধতি। 59(1) আমলযোগ্য অপরাধ করলে অথবা জামিনের অযোগ্য অপরাধ করলে জনগণ গ্রেপ্তার করে পুলিশের নিকট হস্তান্তর করবেন। 2, জনগণ কর্তৃক গ্রেপ্তারকৃত ব্যক্তিকে 54 ধারার অপরাধ হলে পুলিশ অফিসার পুনরায় গ্রেপ্তার করবেন। 3, সে অপরাধ করেছে বলে যদি পুলিশ অফিসার নাম ঠিকানা জিজ্ঞাসা করলে সে জানাতে অস্বীকার করে বা ভুল তথ্য দেয় তাহলে 57 ধারা অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। কিন্তু পুলিশ অফিসার যদি মনে করেন যে উক্ত ব্যক্তি কোনো অপরাধ করে নাই বা অপরাধ করার মতো যথেষ্ট কোনো কারণ নাই তাহলে তাকে তৎক্ষণাৎ ছেড়ে দিতে হবে। ধারা 57(2) ছেড়ে দেওয়া যাবে এবং ধারা 59(3) আসামি যদি অপরাধ করেছে মর্মে যথেষ্ট কারণ না থাকে তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে। ধারা 57(2), 59(3). ধারা 60 পুলিশ অফিসার কর্তৃক বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত আসামিকে থানার অফিসার ইনচার্জ অথবা ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে। ধারা 61 ধারা 61 ও 81 একই বিষয়। পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অনতিবিলম্বে আদালতে প্রেরণ করবে অথবা 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হবে। 62 থানার অফিসার ইনচার্জ। থানার অফিসার ইনচার্জ তার স্ব থানা এলাকায় কি পরিমাণ আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে সে বিষয়ে মহানগর এলাকা হলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট এবং জেলা পর্যায়ে হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট প্রদান করবেন। ধারা 63 জামিন, মুসলেকা বা আদালতের বিশেষ কোনো আদেশ, অর্থাৎ গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি জামিন, মুসলেকা বা আদালতের বিশেষ কোনো আদেশ দেখাইতে না পারেন তাহলে তাকে ছেড়ে দেওয়া যাবে না। ধারা 64 ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামি গ্রেপ্তার। ধারা 65 ম্যাজিস্ট্রেট যে আসামিকে গ্রেপ্তার করতে পারেন অথবা যার বিচার করতে পারেন অথবা বিচারের জন্য যার ওয়ারেন্ট জারি করতে পারেন সেই আসামি গ্রেপ্তারের জন্য তিনি জনগণকে আদেশ দিতে পারেন। তবে ধারা 64 ম্যাজিস্ট্রেট নিজে গ্রেপ্তার করতে পারেন আর ধারা 65 ম্যাজিস্ট্রেট গ্রেপ্তারের জন্য অন্যকে আদেশ দিতে পারেন। ধারা 66 আইনসঙ্গত হেফাজত হতে পলায়নকৃত আসামিকে পুনরায় গ্রেপ্তার, অর্থাৎ
কোনো ব্যক্তি অর্থাৎ কোনো আসামি বা অপরাধী যদি পুলিশের হেফাজত হতে পলায়ন করে, তাহলে তাকে 66 ধারা মোতাবেক বাংলাদেশে যে কোনো স্থানে অনুসরণ করে গ্রেপ্তার করা যাবে। ধারা 67 আইনসঙ্গত হেফাজত হতে পলায়ন করলে আসামিকে পুনরায় গ্রেপ্তারের পদ্ধতি, অর্থাৎ পুলিশ হেফাজত হতে যদি কেউ পলায়ন করে, তাহলে তাকে পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 47, 48 ও 49 ধারা অনুসরণ করে গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করা যাবে। ধারা 68 খুবই গুরুত্বপূর্ণ, সমনের চ্যাপ্টার। সমন কি, সমন বলতে কি বোঝায় বা সমন কাকে বলে এবং সমন জারির পদ্ধতি। ধারা 68 হতে ধারা 74 পর্যন্ত এবং ধারা 93 ক বিদেশে সমন জারি। ধারা 68 হতে 74 ও ধারা 93 ক। ধারা 68 সমন। ধারা 68 1 সমন। ধারা 68 2 পুলিশ অফিসার সহ আদালতের কোনো অফিসার অথবা সরকারি কর্মচারী দ্বারা সমন জারি করা যায়। এক্ষেত্রে পুলিশ কনস্টেবলও সমন জারি করতে পারেন। ধারা 68 2। ধারা 69 সমন জারির পদ্ধতি। ধারা 70 সাবালক পুরুষের নিকট সমন জারি। ধারা 71 লটকিয়ে সমন জারি। ধারা 72 সরকারি কর্মচারীর উপর সমন জারি। ধারা 72 1 অফিস প্রধান বরাবর 2 কপি প্রেরণ করে জারি করতে হবে। অফিস প্রধান ধারা 69 মোতাবেক উক্ত ব্যক্তির নিকট সমন জারি করবেন এবং সমনের অপর কপিতে স্বাক্ষর গ্রহণ করবেন। ধারা 72 2 সরকারি কর্মচারীর নিকট সমন জারির প্রমাণ যে স্বাক্ষর করে সমন গ্রহণ করেছেন সেই স্বাক্ষরিত কপি দ্বারা সমন জারি হয়েছে মর্মে গণ্য করা যাবে, অর্থাৎ প্রমাণ করা যাবে। ধারা 73 স্থানীয় সীমার বাইরে সমন জারির ক্ষেত্রে ওই এলাকার ইখতিয়ারুদ্দিন ম্যাজিস্ট্রেটের নিকট সমনের 2 কপি প্রেরণ করলেই সমন জারি হয়েছে মর্মে গণ্য হবে। ধারা 74 সমন জারির প্রমাণ। সমন জারি করার ক্ষেত্রে 1 কপি প্রদান পূর্বক অপর কপিতে অপর পৃষ্ঠায় যে স্বাক্ষর গ্রহণ করা হয় সেই স্বাক্ষরিত কপি দ্বারা ও এফিডেভিট কপি দ্বারা সমন জারিকারী অফিসার সমন জারি হয়েছে মর্মে প্রমাণ দিতে পারবেন। ধারা 74। ধারা 75 গ্রেপ্তারি পরোয়ানা। খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, সমনের অধ্যায় এবং গ্রেপ্তারি পরোয়ানার অধ্যায়। ধারা 75 1 গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝায়, গ্রেপ্তারি পরোয়ানা কি বা গ্রেপ্তার বলতে কি বোঝায়, গ্রেপ্তারি পরোয়ানা বলতে কি বোঝায়। ধারা 75 1 ধারা 75 2 গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা কতদিন পর্যন্ত কার্যকর করা যাবে অথবা কতক্ষণ পর্যন্ত বলবৎ থাকবে। গ্রেপ্তারি পরোয়ানা প্রদানকারী আদালত পরোয়ানা বাতিল না করা পর্যন্ত অথবা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করে সেই আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানা বাতিল না করেন তাহলে ওই গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকবে, অথবা গ্রেপ্তারি পরোয়ানা যে আসামিকে গ্রেপ্তারের জন্য দেওয়া হয়েছে সেই আসামিকে যদি গ্রেপ্তার করা না যায় ততদিন পর্যন্ত বলবৎ থাকবে। ধারা 76 জামিনযোগ্য পরোয়ানা। জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা। আদালত যদি চায় জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করতে পারেন। জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানায় যে যে বিষয়গুলো থাকবে: জামিনদারের সংখ্যা, অর্থের পরিমাণ, যে অর্থের জন্য জামিনদার কোন আসামি, জামিনদার কোন ও আসামি যথাক্রমে দায়ী থাকবে, আদালতে হাজির হওয়ার সময় মুসলিকা প্রেরণ করতে হবে। ধারা 76 3 জামিন গ্রহণ করা হলে পুলিশ অফিসার মুসলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন। ধারা 77 এক বা একাধিক ব্যক্তি অথবা এক বা একাধিক পুলিশ অফিসার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। ধারা 78 জমির মালিক, কৃষক অথবা ম্যানেজার দ্বারা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। ধারা 79 পুলিশ অফিসারের নিকট প্রেরিত পরোয়ানা অধস্তন দ্বারা কার্যকরীকরণ, অর্থাৎ থানার ওসির নামে যদি কোনো পরোয়ানা যায়, তিনি যে কোনো সাব ইন্সপেক্টর অথবা
এসআই দ্বারা সেই পরোয়ানা কার্যকরী করতে পারবেন। ধারা 80 পরোয়ানার সারমর্ম জানানো, অর্থাৎ যাকে গ্রেপ্তার করা হবে বা যে আসামি বা অপরাধীকে গ্রেপ্তার করা হবে সেই আসামিকে অথবা অপরাধীকে গ্রেপ্তারি পরোয়ানার সারমর্ম জানাতে হবে অথবা গ্রেপ্তারি পরোয়ানা সেই আসামিকে দেখাইতে হবে। ধারা 80। ধারা 81 গ্রেপ্তারকৃত ব্যক্তিকে অবিলম্বে আদালতে হাজির করতে হবে, অর্থাৎ যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে সেই আসামিকে অনতিবিলম্বে অথবা 24 ঘন্টার ভিতরে আদালতে হাজির করতে হবে। ধারা 82 গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করার সীমানা, অর্থাৎ যে গ্রেপ্তারি পরোয়ানা আদালত ইস্যু করছে সেই গ্রেপ্তারি পরোয়ানা কোন কোন জায়গায় কার্যকর করা যাবে। গ্রেপ্তারি পরোয়ানা ফৌজদারি কার্যবিধি আইনের 82 ধারা মোতাবেক বাংলাদেশের যে কোনো স্থানে কার্যকরী করা যাবে। ধারা 82। ধারা 83 ধারা 83 এখতিয়ারের বাহিরে পরোয়ানা কার্যকরী করার জন্য প্রেরণ, অর্থাৎ যে আদালত গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেন সেই আদালতের এখতিয়ারের বাহিরে অর্থাৎ আদালতের সীমার বাহিরে অন্য কোনো আদালতের এখতিয়ারধীন যদি কোনো আসামি থাকে তাহলে সেই আদালত বরাবর গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরী করা যায়। ধারা 83। ধারা 84 এখতিয়ারের বাহিরে পরোয়ানা কার্যকরী করার জন্য পুলিশ অফিসারের নিকট পরোয়ানা প্রেরণ। ধারা 83-তে বললাম এখতিয়ারের বাহিরে যদি পরোয়ানা কার্যকরী হয় তাহলে সেই এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা পুলিশ কমিশনারের নিকট পরোয়ানা প্রেরণ করে কার্যকরী করা যায়। আর ধারা 84-তে পুলিশ অফিসার দ্বারা এখতিয়ারের বাহিরে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকরীকরণ। এক্ষেত্রে পুলিশ অফিসার কি পদ্ধতি অবলম্বন করবেন? পুলিশ অফিসার গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে সেই এলাকার ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে যাবেন এবং অনুমতি চাইবেন বা অনুমোদন নেবেন। 84-1, 84-2 ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ অফিসার পরোয়ানায় স্বাক্ষর করবেন এবং অনুমোদন দেবেন। সেই সাথে পুলিশ অফিসার স্থানীয় পুলিশ সাহায্য করবেন। 84-3 পরোয়ানা কার্যকরী পুলিশ অফিসার যদি মনে করেন ম্যাজিস্ট্রেট অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট রিপোর্ট করতে গেলে সময় নষ্ট হবে, সেই সময়ের ভিতরে আসামি পালিয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে তিনি থানার অফিসার অথবা ম্যাজিস্ট্রেটের নিকট রিপোর্ট প্রদান না করেই সরাসরি আসামিকে গ্রেপ্তার করবেন। ধারা 84-3। ধারা 85 আসামি গ্রেপ্তার করার পর যদি মনে হয় পরোয়ানা প্রদানকারী আদালত 20 মাইল দূরে, তাহলে সেই আসামিকে ওই এখতিয়ারধীন ম্যাজিস্ট্রেট অথবা পুলিশের নিকট হাজির করলে গ্রেপ্তারি কার্যক্রম সম্পন্ন হবে। ধারা 86 85 ধারা মোতাবেক যে আসামিকে ম্যাজিস্ট্রেট অথবা পুলিশের নিকট হাজির করা হয়েছিল তারা কি ব্যবস্থা করবেন? ধারা 86-তে তারা সেই আসামিকে পরোয়ানা প্রদানকারী আদালতে প্রেরণ করবেন অথবা জামিনের যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে জামিন প্রদান করে যদি মুসলেকা সম্পাদন করা হয় সেই মুসলেকাটি পরোয়ানা প্রদানকারী আদালতে পাঠাবেন। ধারা 87 হুলিয়া। হুলিয়ার চ্যাপ্টারও গুরুত্বপূর্ণ। হুলিয়া ধারা 88-তে প্রক গুরুত্বপূর্ণ। ধারা 27 হুলিয়া ও হুলিয়া জারির পদ্ধতি। ধারা 87-1 আদালত কোন পলাতক আসামিকে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে কমপক্ষে 30 দিনের সময় নিয়ে যে লিখিত ঘোষণা প্রকাশ করেন তাকে হুলিয়া বা ঘোষণাপত্র বলে। হুলিয়া বা ঘোষণাপত্র জারি। 87-2 ওই ব্যক্তি যেখানে বসবাস করে সেখানে প্রকাশ্য স্থানে পাঠ করতে হবে, প্রকাশ্য স্থানে এক কপি লটকিয়ে দিতে হবে। আদালত ভবনের প্রকাশ্য কোন স্থানে এক কপি লটকিয়ে দিয়ে জারি করতে হবে। ধারা 87-3 হুলিয়া জারির প্রমাণ। সমন জারির প্রমাণ। ধারা 72 সমন জারির প্রমাণ আর হুলিয়া জারির প্রমাণ। ধারা 87-3 হুলিয়া ইস্যুকারী আদালত যদি লিখিত বিবৃতি প্রদান করেন হুলিয়া একটি নির্দিষ্ট দিনে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে এবং জারি করা হয়েছে তাহলে এই লিখিত বিবৃতি হুলিয়া জারির প্রমাণ হিসেবে
গণ্য হবে। যে আদালত হুলিয়া ইস্যু করেছিল সেই আদালত এই লিখিত বিবৃতি প্রদান করবেন। ধারা 87(3)। ধারা 88 সম্পত্তির পদ্ধতি। ধারা 87(1)। যে পলাতক আসামির সম্পত্তি ক্রয় করা হবে সেই পলাতক আসামি যদি হুলিয়া ইস্যু সময়ের ভিতরে আদালতে হাজির না হয় তাহলে সেই আসামির সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রয়ের জন্য লিখিত আদেশনামা প্রদান করা যায়। এই আদেশনামাকে ক্রয় পরোয়ানা বলে। ধারা 88(2)। এক ক্রয় পরোয়ানার মাধ্যমে সারা বাংলাদেশে তার বিভিন্ন জায়গায় যদি স্থাবর অস্থাবর সম্পত্তি থাকে তাহলে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা যাবে। ধারা 88(3) অস্থাবর সম্পত্তি ক্রয়। ধারা 88(4) স্থাবর সম্পত্তি ক্রয়। অস্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি: আটক করতে হবে, রিসিভার নিয়োগ করতে হবে, হস্তান্তর নিষিদ্ধ করতে হবে অথবা আদালতের ইচ্ছা অনুযায়ী। স্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি: দখলে নিতে হবে, রিসিভার নিয়োগ করতে হবে, হস্তান্তর ও খাজনা প্রদান নিষিদ্ধ করতে হবে। সেই সাথে আদালতের ইচ্ছা অনুযায়ী আদালত যেমন খুশি তেমন ভাবে ক্রয় করতে পারবেন। ধারা 88(5) প্রকৃত সম্পত্তি যদি বা জীবন্ত প্রাণী হয় আদালত যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন। ধারা 88(5)। ধারা 88(6)(ক) ক্রয়ের তারিখ হতে 6 মাসের মধ্যে প্রকৃত সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি সত্ত্ব অধিকার দাবি করেন তাহলে সেই অধিকারের বিষয়টি আদালত তদন্ত করবেন। ধারা 88(6)(ক) ধারা 88(6)(ক) এখান থেকে যে কোনো সময় প্রশ্ন আসতে পারে। প্রকৃত সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি সত্ত্ব বা অধিকার দাবি করেন তাহলে তার বিষয়টি নিষ্পত্তির বিধান কি? নিষ্পত্তির বিধান ধারা 88(6)(ক) ওই প্রকৃত সম্পত্তিতে যদি কোনো ব্যক্তি সত্ত্ব বা অধিকার দাবি করেন তাহলে সেই অধিকারের দাবি তদন্ত করতে হবে, তদন্ত করে সমাপ্ত করতে হবে। ধারা 88(7) হুলিয়ায় উল্লেখিত সময়ের ভিতরে আসামি যদি আদালতে হাজির না হয় তাহলে প্রকৃত সম্পত্তি সরকারের হেফাজতে যাবে এবং সেই প্রকৃত সম্পত্তি যদি ক্ষয়শীল, পচনশীল বা জীবন্ত প্রাণী হয় এবং বিক্রয় যদি মালিকের জন্য লাভজনক হয় তাহলে আদালত সেই সম্পত্তি বিক্রয়ের নির্দেশ দিতে পারেন। ধারা 88(7) তারা ধারা 88(5) ও ধারা 88(7) এই দুই জায়গায় প্রকৃত সম্পত্তি বিক্রয়ের আদেশ দেয়া যায়। ধারা 89 প্রকৃত সম্পত্তি ফেরত প্রদান। ফৌজদারি কার্যবিধি আইনের 88 ধারা অনুসারে যার সম্পত্তি ক্রয় করা হয়েছে তিনি যদি ক্রয়ের তারিখ হতে 2 বছরের ভিতরে অর্থাৎ যেদিন ক্রয় করা হয়েছে সেই ক্রয়ের তারিখ হতে 2 বছরের ভিতরে আদালতে নিজের ইচ্ছায় হাজির হয় অথবা পুলিশ অফিসার গ্রেপ্তার পূর্বক হাজির করেন সেক্ষেত্রে ওই আসামি যদি আদালতের সন্তুষ্টি অর্জন করতে পারেন যে তিনি গ্রেপ্তারি পরোয়ানা এড়ানোর জন্য পলাতক ছিলেন না অথবা হুলিয়া যে ইস্যু করা হয়েছে এবং জারি করা হয়েছে সেই বিষয়ে তিনি জানেন না, তাহলে এই মর্মে যদি আদালত সন্তুষ্ট হয় তাহলে তার প্রকৃত সম্পত্তি তাকে ফেরত প্রদান করা যাবে। কিন্তু প্রকৃত সম্পত্তি বহনে যে ব্যয়ভার হয়েছে অর্থাৎ ওই ব্যক্তির বাড়ি হতে আদালত পর্যন্ত নিয়ে আসতে যে খরচ হয়েছে সে খরচের পরিমাণ তার নিকট থেকে আদায় করা যাবে অথবা সম্পত্তি যদি বিক্রয় করা হয়ে থাকে তাহলে সেই বিক্রয় টাকা হতে কেটে রাখা যাবে। ধারা 89। ধারা 90 সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি।
কোনো ব্যক্তিকে যে সকল কারণে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারি করা যায়, সেটা সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত হিসাবে। ধারা 90 ক, সমন ইস্যুর পূর্বে অথবা পরে আদালত যদি মনে করেন আসামি পলাতক আছে অথবা সমন অমান্য করবে, তাহলে পরোয়ানা জারি করা যায়। ধারা 90 ধারা 90 খ, সমন সঠিক সময়ে জারি হয়েছে, হাজির হওয়ার জন্য যথেষ্ট সময় ছিল, কিন্তু ওই ব্যক্তি বা আসামি বা অপরাধী আদালতে হাজির হয় নাই, অথবা সে আদালতে হাজির না হওয়ার জন্য কোনো কারণ প্রদর্শন করেন নাই, তাহলে সেক্ষেত্রে আসামিকে আদালতে হাজির করার জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়। ধারা 90 খ। ধারা 91 মুসলেকার মাধ্যমে আদালতে হাজিরকরণ, অর্থাৎ আদালত হাজিরার জন্য যে ব্যক্তির বিরুদ্ধে সমন বা পরোয়ানা প্রদান করতে পারেন, সেই ব্যক্তি যদি আদালতে হাজির থাকে অথবা উপস্থিত থাকেন, তাহলে পরবর্তী সময়ে আদালতে হাজির হওয়ার জন্য তার নিকট থেকে জামিনদার সহ অথবা জামিনদার ব্যতীত মুসলেকা সম্পাদন করা যাবে। ধারা 92 মুসলেকার শর্ত লঙ্ঘন করলে পরোয়ানা জারি। ধারা 91-তে যে মুসলেকা সম্পাদন করা হয়েছে, সেই মুসলেকা সম্পাদন করার পর যদি আদালতে হাজির হতে ব্যর্থ হয়, তাহলে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারেন। ধারা 92। ধারা 93 ক, বাংলাদেশের বাইরে সমন জারি। ধারা 93 খ, বাংলাদেশের বাইরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ। ধারা 93 গ, বিদেশ হতে প্রাপ্ত পরোয়ানা বাংলাদেশে কার্যকরীকরণ। ধারা 94 গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। দলিল বা অন্য কোনো জিনিস দাখিল করার জন্য আদালত অথবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সমন অথবা লিখিত আদেশ প্রদান করতে পারেন। ধারা 94-1, কিন্তু শর্ত থাকে যে ব্যাংকার বুক সাক্ষ্য আইন অনুযায়ী ব্যাংকের নিকট রক্ষিত কোনো হিসাব বা দলিল চাওয়ার ক্ষেত্রে দুই জায়গায় অনুমতি নিতে হবে। এক, দণ্ডবিধি অপরাধের ক্ষেত্রে দায়রা জজের অনুমতি নিতে হবে, এবং অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের অনুমতি নিতে হবে। ধারা 94-1 শর্ত। ধারা 94-2, কোনো ব্যক্তি যদি যে ব্যক্তিকে দলিল পার্সেল বা বস্তু হাজির করার জন্য সমন বা লিখিত আদেশ প্রদান করা হয়েছে, তিনি নিজে হাজির না করে যদি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে হাজির করেন, তাহলে তিনি আদেশ পালন করেছেন বলে গণ্য হবে। ধারা 94-2। ধারা 95 চিঠিপত্র ও টেলিগ্রাম সম্পর্কে লিখিত আদেশ। যে প্রশ্ন করেছিলাম সেটা ধারা 95-2। 95 চিঠিপত্র ও টেলিগ্রাম সম্পর্কিত লিখিত আদেশের প্রশ্ন। ধারা 95-1, কোন জেলা ম্যাজিস্ট্রেট বা মহানগর ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বা দায়রা জজ বা দায়রা আদালতের মধ্যে কোনো দলিল পার্সেল বা বস্তু অনুসন্ধান, তদন্ত বা বিচারের জন্য প্রয়োজন হলে ম্যাজিস্ট্রেট বা আদালত ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে সেই দলিল পার্সেল বা বস্তু নির্দিষ্ট কোনো ব্যক্তির হাতে অর্পণ করার জন্য আদেশ বা নির্দেশ দিতে পারেন। অর্থাৎ কোনো অপরাধের তদন্ত, বিচার, অনুসন্ধানের ক্ষেত্রে যদি মনে হয় কোনো দলিল পার্সেল বা বস্তু ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট রক্ষিত আছে, তাহলে আদালত চাইলে সেই ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষকে কোনো ব্যক্তির নিকট হাজির করার জন্য বা অর্পণ করার জন্য নির্দেশ দিতে পারেন। ধারা 95-1। ধারা 95-2, কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ কমিশনার অথবা পুলিশ সুপার দলিল, বস্তু বা পার্সেল প্রয়োজন হলে
ওই আদালতের নির্দেশ সাপেক্ষে, অর্থাৎ জেলা ম্যাজিস্ট্রেট, মহানগর ম্যাজিস্ট্রেট, দায়রা জজ অথবা হাইকোর্ট বিভাগের নির্দেশ সাপেক্ষে ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষ দ্বারা তল্লাশি কার্যক্রম চালাইতে পারেন। এবং সেই তল্লাশি কার্যক্রম যদি উক্ত দলিল, বস্তু বা পার্সেল পাওয়া যায় তাহলে তা আটক করতে পারেন। ধারা 95(2)। ধারা 96 তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 94 এবং ধারা 95 অনুযায়ী যে কার্যক্রম করা হয় তা যদি ধারা 95 অনুসারে কোন দলিল, পার্সেল বা বস্তু হাজির করার জন্য নির্দেশ দেওয়ার পরও যদি হাজির না করেন তাহলে আদালত উক্ত দলিল, পার্সেল বা বস্তু হাজির করার জন্য যে পরোয়ানা ইস্যু করেন তাকেই তল্লাশি পরোয়ানা বলে। ধারা 97 নিয়ন্ত্রণ, অর্থাৎ আদালত যদি চায় তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ করতে পারবেন। একটা কক্ষের বা একটা বাড়ির কোন রুম বা কোন কক্ষ তল্লাশি করা হবে আদালত তা নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে পারেন। আদালত যদি এরূপ উল্লেখ করে না দেয় তাহলে উক্ত বাড়ি যতগুলো কক্ষ থাকবে সমস্ত কক্ষ তল্লাশি করা যাবে। কিন্তু আদালত যদি বলেন যে ওই রুম বা ওই কক্ষটি তল্লাশি করা যাবে, তাছাড়া অন্য কোনো কক্ষ তল্লাশি করা যাবে না, তাহলে তল্লাশি পরোয়ানা জারিকারক অফিসার ওই রুম তল্লাশি করবেন, অন্য কোনো রুম তল্লাশি করতে পারবেন না। ধারা 97। ধারা 98 যে বাড়িতে চোরাই মাল, জাল দলিল আছে সেখানে তল্লাশির পদ্ধতি। অর্থাৎ আদালত যদি মনে করেন বা জেলা ম্যাজিস্ট্রেট বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি মনে করেন বা জানতে পারেন কোথাও চোরাই মাল, জাল দলিল, জাল টাকা, নকল টিকিট এরূপ জাতীয় কোনো দ্রব্য আছে, অথবা এরূপ জাল টাকা, নকল টাকা তৈরির কোনো সরঞ্জাম আছে, অথবা এরূপ জাল টাকা, নকল টাকা কোথাও বিক্রয় করা হয়, ক্রয় বিক্রয় করা হয়, তাহলে সেখানে তিনি তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এবং কনস্টেবল পদের উপরস্থ যে কোনো পুলিশ অফিসার ওইখানে তল্লাশি করতে পারেন। তো এখানে তল্লাশি করার পদ্ধতি নিম্নরূপ: উক্ত স্থানে প্রবেশ করতে হবে, প্রবেশ করে তল্লাশি করতে হবে, তল্লাশি করে চোরাই মাল, জাল দলিল, দলিল বস্তু যদি কিছু পাওয়া যায় তাহলে তা দখলে নিতে হবে। তাহলে প্রথমে প্রবেশ করতে হবে, তারপর তল্লাশি করতে হবে, তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তা আটক করতে হবে অথবা দখলে নিতে হবে। তারপরে ঘরে বলা হয়েছে এরূপ আটককৃত বস্তু, দলিল যাই কিছু পাওয়া যাবে আদালতে প্রেরণ না করা পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আদালতে প্রেরণ করা হবে না ততক্ষণ পর্যন্ত ওই সকল অবৈধ সম্পত্তি অর্থাৎ চোরাই মাল, জাল দলিল পাহারা দিতে হবে অথবা নিরাপদ কোনো স্থানে রাখতে হবে। এরূপ সম্পত্তির সাথে জড়িত, অর্থাৎ ওই সম্পত্তি চোরাই মাল, জাল দলিলের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের প্রত্যেককে গ্রেফতার করতে হবে এবং আদালতে প্রেরণ করতে হবে। ধারা 99 অন্য এলাকায় প্রাপ্ত মালামালের বিলি ব্যবস্থা, অর্থাৎ নিজ এলাকার বাইরে যদি অন্য এলাকায় গিয়ে তল্লাশি পরোয়ানা কার্যকর করা হয় এবং সেখানে অবৈধ যা কিছু পাওয়া যাবে তা ওই এলাকার ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করতে হবে অথবা পরোয়ানা ইস্যুকারী আদালতে দাখিল করতে হবে। ধারা 99 নিজ এলাকার বাইরে অন্য এলাকায় তল্লাশি পরোয়ানা কার্যকরীকরণ। ধারা 83-84 যেমন আছে পরোয়ানা নিজ এলাকার বাইরে অন্য এলাকায় কার্যকরীকরণ, ঠিক তেমনি তল্লাশি পরোয়ানা নিজ এলাকার বাইরে অন্য এলাকায় কার্যকরীকরণ। ধারা 99। ধারা 99 ক কতিপয় প্রকাশনা, বাজেয়াপ্ত ঘোষণা ও তল্লাশি পরোয়ানা ইস্যুকরণ, যে প্রশ্নটা করছিলাম তার একটা অংশ ধারা 99 ক। ঠিক আছে, এখানে প্রশ্ন করা হয়েছিল ধারা 96 থেকে তল্লাশি পরোয়ানা কি, তল্লাশি পরোয়ানা বলতে কি বোঝায়। আর একটা অংশ ছিল ডাক বা টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট তল্লাশি ও কতিপয় বাজেয়াপ্ত প্রকাশনা তল্লাশির ক্ষেত্রে পদ্ধতি কি, আলোচনা করুন। ধারা 99 ক
যদি সরকারের নিকট প্রতীয়মান হয় যে কোন সংবাদপত্রে বা গ্রন্থে অথবা কোন দলিলে দণ্ডবিধির কিছু অপরাধের বিষয় উল্লেখ থাকে, তাহলে ওই প্রকাশনা সরকার বাজেয়াপ্ত ঘোষণা করতে পারেন এবং তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। অর্থাৎ যে যে ক্ষেত্রে প্রকাশনা বাজেয়াপ্ত করা যায় তা নিম্নরূপ: ধারা 99 এর ক, এমন বিষয় যা দণ্ডবিধির 123 ক, 124 ক, 153 ক, 292, 295 ক, 505 ও 505 ক ধারার অপরাধ। অর্থাৎ অপরাধগুলো হবে রাষ্ট্রের নিন্দা ও সার্বভৌমত্ব বিপন্ন, রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, বিভিন্ন শ্রেণীর মধ্যে শত্রুতা নির্ণয়, অশ্লীল পুস্তক, ধর্মীয় অবমাননা, জনগণের অনিষ্ট সাধন, জনগণের জন্য ক্ষতিকর। এরূপ অপরাধের বিষয় যদি কোথাও প্রকাশ করা হয়, তাহলে সেই প্রকাশনা সরকার বাজেয়াপ্ত ঘোষণা করতে পারেন ও তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। হতে বলা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি ও স্পিকারের জন্য মানহানিকর এরূপ কোনো তথ্য প্রকাশ করলে সে প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা যায়। কতে বলা হয়েছে অত্যন্ত কদর্য, কুৎসিত ও অশ্লীল কোনো বিষয় প্রকাশ করা হলেও বাজেয়াপ্ত ঘোষণা করা যায় এবং উক্ত বিষয় তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায়। এমন কোনো কথা বা দৃষ্টিগোচর আচরণ যা অন্যকে আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে, অর্থাৎ কেউ এমন কিছু প্রকাশ করে বা দৃষ্টিগোচর আচরণ করে যা অন্যকে আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে। ধারা 99 ক, ধারা 99 খ, ধারা 99 ক অনুযায়ী যে আদেশ দেওয়া হয়েছে এবং এই আদেশের প্রেক্ষিতে যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ যার প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে, তিনি অবশ্যই ক্ষতিগ্রস্ত। ওই ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদেশের তারিখ হতে 2 মাসের ভিতরে হাইকোর্ট বিভাগে ওই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ধারা 99 খ, তাহলে ধারা 99 কতে কোনো অবৈধ প্রকাশনা বাজেয়াপ্তির ঘোষণা সরকার দিতে পারেন এবং সেই সাথে তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। আর ধারা 99 খতে বলা হয়েছে এরূপ যদি কোনো আদেশ দেওয়া হয় এবং সেই আদেশের পরিপ্রেক্ষিতে যার ক্ষতি হবে বা যিনি ক্ষতিগ্রস্ত হবেন, সেই ক্ষতিগ্রস্ত ব্যক্তি আদেশের তারিখ হতে পরবর্তী 2 মাসের ভিতরে হাইকোর্ট বিভাগে ওই আদেশের বিরুদ্ধে আপিল করতে পারবেন। ধারা 99 খ, ধারা 1 হতে ধারা 99 খ পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে থাকলে বলতে পারেন। কথা বলেন, কথা বলা যাবে, সমস্যা নাই। আমি যখন বলি যে সবাই একটু বলেন, তাহলে একটু কষ্ট করে ভাই একটু সবাই বলবেন, কারণ কারোর যদি সমস্যা থাকে পরে আর আমি বুঝতে পারবো না। আমি সামনের দিকে যদি আগায় যাবো তো অবশ্য ভাই সমস্যা থাকারও কথা না। একই ধারা যদি দৈনিক পড়া হয় সেখানে সমস্যা থাকার কথা না। কারণ এক ধারা যদি আপনার মনে করেন যে এই ধারা ইনশাল্লাহ মোটামুটি আমি 30 বার পড়াবো, মোটামুটি 30 বার, 30 বার পড়ালে অটো ইনশাল্লাহ হওয়ার কথা। আপনারা যদি একটু চেষ্টা করেন, অবশ্যই আমার সাথে যদি একটু চেষ্টা করেন তাহলে ইনশাল্লাহ হবে আশা করি। তাহলে আমি সামনের দিকে চলে গেলাম। ধারা 100, ধারা 100তে বলা হয়েছে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। অর্থাৎ কোনো ব্যক্তি যদি বেআইনিভাবে আটক হয়, তাহলে ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। ধারা 100, যখন কোনো ম্যাজিস্ট্রেট জানতে পারেন যে কোনো ব্যক্তিকে এমন পরিস্থিতিতে আটক রাখা হয়েছে যা অপরাধে পরিণত হয়, তাহলে উক্ত
উক্ত ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এবং ওই পরোয়ানার নির্দেশনা মোতাবেক উক্ত ব্যক্তিকে উদ্ধার করা যাবে এবং ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করা হবে। অর্থাৎ অবৈধভাবে যদি কোনো ব্যক্তিকে আটক রাখা হয় তাহলে ম্যাজিস্ট্রেট যদি এই বিষয় জানতে পারেন তাহলে তিনি ওই ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এবং যে পুলিশ অফিসার অথবা অন্য কোনো ব্যক্তি তল্লাশি পরোয়ানা কার্যকর করে উক্ত ব্যক্তিকে উদ্ধার করবেন এবং ম্যাজিস্ট্রেটের নিকট হাজির করবেন। ধারা 100 বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 100 ধারা 101 তল্লাশি পরোয়ানার বিধান বা নির্দেশনা। ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 43, 75, 77, 79, 82, 83 ও 84 ধারার কার্যক্রম যথাসম্ভব 96, 98, 99 ক ও 100 ধারা তল্লাশির ক্ষেত্রে প্রযোজ্য হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 96, 98, 99 ক ও 100 ধারায় যে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করা হয়, এখানে তল্লাশির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের 43 ধারায় যে কথা বলা হয়েছে, জনগণ যদি পুলিশ ব্যতীত যদি অন্য কোনো ব্যক্তি জনগণের সাহায্য করে তাহলে এই তল্লাশির ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য হবে। ধারা 75 বলা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা 77 এক বা একাধিক ব্যক্তি 79 অধস্তন দ্বারা 82, 83 ও 84 সারা বাংলাদেশ অনুসরণ এবং বাংলাদেশের নিজ এলাকার বাইরে অন্যান্য এলাকায় যেমন পরোয়ানা কার্যকরী করা যাবে ঠিক তেমনি এই তল্লাশি পরোয়ানাও কার্যকরী করা যাবে। ধারা 101 গুরুত্বপূর্ণ ধারা। বুঝতে পারো সমস্যা? তাহলে ধারা 100-তে বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। আর ধারা 101-এ ফৌজদারি কার্যবিধি আইনের 96, 98, 99 ক ও 100 ধারার তল্লাশির ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইন 43, 75, 77, 79, 82, 83, 84 ধারা অনুসরণ করা যাবে। তাহলে ধারা 102-1 আবদ্ধ স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি তল্লাশির অনুমতি দেবেন। এটা কোন ধারায় বলা আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 47 ধারা। ধারা 102-1 তল্লাশির স্থান যদি বন্ধ থাকে পরোয়ানা কার্যকরী অফিসার উক্ত স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তির নিকট দাবি করলে প্রবেশের অনুমতি দেবেন এবং যাবতীয় সুযোগ সুবিধা দেবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 47 ধারা এবং ধারা 102-1। 48 না, 48-এ বলা হয়েছে দরজা জানালা ভেঙে প্রবেশ। ধারা 102-1। ধারা 47-এ বলা হয়েছে আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে, আর 102-1-এ বলা হয়েছে তল্লাশির জন্য যদি কোথাও প্রবেশ করার প্রয়োজন হয় তাহলে ওই স্থানের মালিক বা ভারপ্রাপ্ত ব্যক্তি প্রবেশের অনুমতি দেবেন এবং যাবতীয় সুযোগ সুবিধা দেবেন। ধারা 102-1 আর ফৌজদারি কার্যবিধি আইনের 47 ধারা। ধারা 102-2 উক্ত স্থানে যদি প্রবেশের অনুমতি না দেয় তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 48 ধারা অনুসারে অগ্রসর হতে পারবেন। অর্থাৎ যে অফিসার বা ব্যক্তি তল্লাশি পরোয়ানা কার্যকর করবেন তিনি যদি আবদ্ধ স্থানের মালিক বা ব্যক্তির যদি অনুমতি না পান তাহলে তিনি ফৌজদারি কার্যবিধি আইনের 48 ধারা মোতাবেক দরজা জানালা ভেঙে সেখানে প্রবেশ করে তল্লাশি পরোয়ানা কার্যকরী করতে পারবেন। ধারা 48 এবং 102-2। 102-3 যে বস্তু উদ্ধারের জন্য তল্লাশি করা হয় তা যদি কোনো ব্যক্তির দেহে লুকিয়ে থাকে বা রাখে তাহলে
উক্ত ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। অর্থাৎ কোন রুমে প্রবেশ করে কোন তল্লাশি কার্যক্রম যে কারণে করা হবে, সেই তল্লাশির বস্তু বা বিষয়টি যদি কোনো ব্যক্তির দেহে লুকায়িত থাকে বা লুকায়িত রাখে, তাহলে সেই ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে এবং তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তা ফৌজদারি কার্যবিধি আইনে আটক করা যাবে। এবং উক্ত ব্যক্তি যদি মহিলা হয় তাহলে 52 ধারা অনুসারে তল্লাশি করতে হবে, আর যদি পুরুষ হয় তাহলে 51 ধারা মোতাবেক তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তাহলে ধারা 100 বেআইনি ভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু। ধারা 101, 96, 98, 99 ক ও 100 ধারা মোতাবেক তল্লাশি কার্যক্রমের ক্ষেত্রে যে সকল ধারা অনুসরণ করা যাবে। ধারা 102 তল্লাশির পদ্ধতি। 102-1 মালিক অনুমতি দেবেন, আবদ্ধ স্থানের মালিক অথবা ভারপ্রাপ্ত ব্যক্তি প্রবেশের অনুমতি দেবেন এবং যাবতীয় সুযোগ সুবিধা দেবেন। ধারা 47, 102-2 যদি অনুমতি না দেন তাহলে 48 ধারা অনুসারে অগ্রসর হওয়া যাবে এবং তল্লাশি করা যাবে। 102-2 ফৌজদারি কার্যবিধি আইনের 48। 102-3 যে বস্তুর জন্য তল্লাশি করা হবে সেই বস্তু যদি কোনো ব্যক্তির দেহে লুকায়িত থাকে তাহলে তার দেহ ফৌজদারি কার্যবিধি আইনের 51 ধারা অনুসারে তল্লাশি করা যাবে। সে যদি মহিলা হয় তাহলে 52 ধারা অনুসারে তল্লাশি করতে হবে। 102-3 ও ফৌজদারি কার্যবিধি আইনের 51-52 ধারা। তাহলে 103-1 সাক্ষ্যের উপস্থিতিতে তল্লাশি এবং যা কিছু পাওয়া যাবে তার জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। তাহলে 103-1 বলা হয়েছে, কোন স্থান তল্লাশি করার পূর্বে পুলিশ অফিসার উক্ত স্থানের 2 বা ততোধিক সম্মানিত ব্যক্তিকে হাজির হয়ে তল্লাশির সাক্ষী হতে বলবেন। সাক্ষী হওয়ার জন্য লিখিত আদেশ প্রদান করা যাবে। অর্থাৎ 103-1 বলা হয়েছে, পুলিশ অফিসার যেখানে তল্লাশি করবেন বা যে এলাকায় তল্লাশি করবেন সেই এলাকায় বা যেখানে তল্লাশি করবেন সেখানের আশেপাশের 2-3 জন গণ্যমান্য ব্যক্তিকে তল্লাশির সাক্ষী হওয়ার জন্য ডাকবেন। তারা যদি তল্লাশির সাক্ষী হতে রাজি না হয় তাহলে তাদেরকে লিখিত আদেশ দ্বারা ডাকা যাবে। 103-1। 103-2 কোন স্থান তল্লাশি করার সময় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে এবং তল্লাশির সময় যা কিছু পাওয়া যাবে তার একটা জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। তাহলে 103-1 বলা হয়েছে 2-3 জন গণ্যমান্য ব্যক্তিকে সাক্ষী হিসেবে ডাকতে হবে। আর 103-2 বলা হয়েছে ওই সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং তল্লাশি করে যা কিছু পাওয়া যাবে তার একটা জব্দ তালিকা প্রস্তুত করে সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। 103-2। 103-3 বলা হয়েছে, যে স্থান বা যে কক্ষ বা যে জায়গা তল্লাশি করা হবে সেই জায়গার মালিক বা প্রতিনিধি, অর্থাৎ ওই মালিক নিজে অথবা তার পক্ষে যদি তার ভাতিজা বা ছেলে কেউ যদি সঙ্গে থাকতে চায় তল্লাশির ক্ষেত্রে তাহলে তাকে থাকার অনুমতি দিতে হবে এবং জব্দ তালিকার একটা কপি ওই তল্লাশির স্থানের মালিককে দিতে হবে। 103-3। তাহলে 103-1 তল্লাশি করার জন্য 2-3 জন ব্যক্তিকে সাক্ষী হিসেবে রাখতে হবে। 103-2 তাদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে এবং যা কিছু পাওয়া যাবে তার একটা যুদ্ধ তালিকা প্রস্তুত করতে হবে এবং সাক্ষীদের স্বাক্ষর নিতে হবে। 103-3 বলা হয়েছে, বাড়ির মালিক বা তার প্রতিনিধি যদি সঙ্গে থাকতে চায় তাহলে সঙ্গে থাকার অনুমতি দিতে হবে এবং যে জব্দ তালিকার প্রস্তুত করা হয়েছে তার একটা কপি বাড়ির মালিককে প্রদান করতে হবে। 103-3। 103-4 ধারায় বলা হয়েছে, ফৌজদারি কার্যবিধি আইনের 102-3 ধারা। 102-3 ধারায় যে একজন ব্যক্তি, আমরা ফৌজদারি কার্যবিধি আইনের 102-3 ধারায় একজন ব্যক্তির দেহ তল্লাশি করছে না, সেই ব্যক্তির দেহ তল্লাশি করে যা কিছু পাওয়া গেছে তার একটা আলাদা জব্দ তালিকা প্রস্তুত করতে হবে। আলাদা জব্দ তালিকা প্রস্তুত করার পরও ওই ব্যক্তিকে যার দেহ তল্লাশি করছি তাকে একটা কপি প্রদান করতে হবে। 102-3 একজনের দেহ তল্লাশি করছে না, ওই ব্যক্তির দেহ তল্লাশি করে 103-4
যা কিছু পাওয়া গেছে তার একটা জব তালিকা করতে হবে, প্রস্তুত করে ওই ব্যক্তিকে একটা কপি দিতে হবে। 103-4, 103-5 দ্বারা সাক্ষী হওয়ার জন্য লিখিত আদেশ দেওয়ার পরে যদি কোনো ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ব্যতীত হাজির না হয় বা সাক্ষী হতে অস্বীকার করে, তাহলে দণ্ডবিধির 187 ধারা অনুসারে তিনি অপরাধী হবেন। ধারা 103 বোঝা গেল? কথা বলেন, মিউট করা আছে। আমি যতবার এই কথাটা জিজ্ঞেস করি সবাই নিশ্চুপ, শুধু সোনিয়া লেখে যে স্যার বোঝা যায়, তাছাড়া আর কেউ বলে না। ভাই যদি বুঝতে না পারেন জিনিসটা বোঝাইতে হবে, এটা তো শুধু মুখস্থর বিষয় না। যদি বুঝতে পারেন তাহলে এটা আপনার মনে রাখার জন্য খুবই সুবিধা হবে, আর যদি মুখস্থ করেন তাহলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। যদি বোঝেন, বুঝতে কোনো সমস্যা নেই, ভুলবেন না, সহজে ভুলবেন না। ঠিক আছে, সেজন্য আমি বারবার জিগাই। তাহলে 100, 101, 102, 103 কোনো সমস্যা নাই। সামনের দিকে গেলাম, ধারা 104। ধারা 104-এ বলা হয়েছে আদালত কর্তৃক দলিল আটক করার ক্ষমতা, অর্থাৎ আদালত যে কোনো প্রকার দলিল আটক করতে পারেন। আদালত উপযুক্ত মনে করলে দাখিলকৃত সমস্ত দলিল বা বস্তু আটক করতে পারেন, অর্থাৎ বিচার কার্য চলমান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত যত প্রকারের দলিল দস্তাবেজ আদালতে হাজির করা হয়, আদালত যদি চায় সমস্ত প্রকার দলিল দস্তাবেজ আটক করতে পারেন। ধারা 104 বোঝা গেল? খুবই শর্ট কথা। বিচার কার্য চলমান করার জন্য, বিচার কার্য শেষ করার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত যে দলিল আদালতে দাখিল করা হয়েছে বা হাজির করা হয়েছে, আদালত যদি চায় উক্ত সমস্ত দলিল আদালত আটক করতে পারেন। ধারা 104, এটা আদালতের ক্ষমতা। ধারা 105, ম্যাজিস্ট্রেট তার উপস্থিতিতে তল্লাশির আদেশ দিতে পারেন। ধারা 105, কোন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে স্থান তল্লাশির জন্য পরোয়ানা জারি করতে পারেন, সে স্থান উপস্থিত থেকে তিনি তল্লাশির নির্দেশ দিতে পারেন। অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেট যে জায়গা তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। আপনি মনে করতে পারেন যে আপনি পুলিশ লাইন্সের কোনো একটা জায়গায় তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন। প্লাস একজন ম্যাজিস্ট্রেট যে জায়গা তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, ম্যাজিস্ট্রেট সেই জায়গায় সশরীরে উপস্থিত থেকে তল্লাশির জন্য আদেশ দিতে পারেন। ধারা 105 বোঝা যায়? যে কাজটা আমি হাতে কলমে করতে পারি ওই কাজটা আমি জায়গায় দাঁড়া থেকে অন্যের মাধ্যমে সেটা করতে পারি। খোলা আছে ছড়িয়া, খোলা আছে দেখেন। স্যার এখন ঢুকতে পারলাম আর কি, এর আগে ওই যে আহ, ঢোকা যাচ্ছিল না আর কি। কিন্তু স্যার আপনি যে একটা পাঁচটা বললেন, স্যার কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, স্যার মেন বইতে স্যার যে বিচারিক ম্যাজিস্ট্রেট আছে, বিচারিক ম্যাজিস্ট্রেটই কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট? হুম, এখনো জানেন না? স্যার না স্যার, আমি এই ম্যাজিস্ট্রেট নিয়ে একটু কনফিউশন থাকে সব সময়, আমি মানে ম্যাজিস্ট্রেট গুলা ঠিক বুঝি না। আপনার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, বিচারিক ম্যাজিস্ট্রেট, বিচার কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট এরাও করে থাকেন, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যার বুঝি এবং ওই জেলা ম্যাজিস্ট্রেটটাও বুঝি, কিন্তু স্যার শোনেন, যখনই বিচারিক বিচারিক এবং সরাসরি জুডিশিয়াল বিচার কার্য ম্যাজিস্ট্রেটের করে মধ্যে হলো যায় তখন জুডিশিয়াল বুঝি না। ম্যাজিস্ট্রেট।
কিন্তু বিভিন্ন সময় যে ভ্রাম্যমাণ আদালত গুলোতে বসে তারা কি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সবাই যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভিন্ন জায়গা থেকে যায়, ঠিক আছে। জি স্যার। বিচারিক ম্যাজিস্ট্রেট বলতে বোঝাইছে এখানে দুই ভাবে। আর ভাষ্যতে যেটা বলা থাকে, আমি তো ভাষ্য বইটা ফলো করি, ভাষ্য বইতে আপনার এটা বিস্তারিত ভাঙা থাকে, কথা বুঝতে পারছেন। জি স্যার। সেই ক্ষেত্রে আরো একটু বেশি ভালোভাবে বোঝা যায়, বোঝার জন্য সুবিধা। ম্যাজিস্ট্রেটের বিষয়গুলো আপনার এতটা আমরা জানি না। মূল বইতেও তো বলা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 105। স্যার আমার বইতে এখানে এই যে কোন নির্বাহী বা বিচারিক ম্যাজিস্ট্রেট এরূপ কোন স্থান তার উপস্থিতিতে তল্লাশি করিবার নির্দেশ দিতে পারেন যে স্থান তল্লাশির জন্য তিনি তল্লাশি পরোয়ানা জারি করিবার যোগ্যতা সম্পন্ন। হুম, মনে করেন আমি যে কাজটা কাগজে কলমে করতে পারি সেই কাজটা আমি জায়গার দ্বারা থেকে করতে পারি, ঠিক আছে। জি স্যার। আমি যে কাজটা কাগজে কলমে করার জন্য ক্ষমতাবান সেই কাজটা আমি ওই জায়গায় করতে পারি, এটাই বলা হয়েছে ধারা 105। ম্যাজিস্ট্রেট যে জায়গা তল্লাশির জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন, ম্যাজিস্ট্রেট যদি চায় সেই জায়গা তল্লাশির জন্য কোনো ব্যক্তিকে নির্দেশ দিতে পারেন বা আদেশ দিতে পারেন বা উপস্থিত থেকে সেখানে তিনি তল্লাশি করাতে পারেন। ধারা 105, ধারা 100 হতে ধারা 105। কারো কোনো সমস্যা আছে থাকলে বলতে পারেন, আর সামনে যাব না।